সাবেক সিইসি নুরুল হুদাকে 11 কারণে রিমান্ড চায় পুলিশ। গরম নিয়ে স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে ইরানের অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত 3। শত্রু বড় অপরাধ করেছে, শাস্তি পেতেই হবে বলছেন খামেনি। এবং সর্বশেষ জানাবো, ভোটের অনুপাতে উচ্চকক্ষ চায় জামায়াত এনসিপি, রাজি নয় বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক সিইসি নুরুল হুদাকে 11 কারণে রিমান্ড চায় পুলিশ। প্রশাসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে 11টি কারণ দেখিয়ে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানায় উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এই আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। আবেদনে যেসব কারণ উল্লেখ করা হয়েছে: গ্রেপ্তারে আসামি 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন, কিন্তু তিনি সেই নির্বাচন সুষ্ঠুভাবে অন্তর্ভুক্তিমূলক সম্পন্ন করতে পারেন নাই, এদেশকে গভীর সংকটের মধ্যে নিমজ্জিত করেছেন। প্রশাসনকে একটি পক্ষে ব্যবহার করেছেন, যাতে করে সংবিধান অমান্য করেছেন ও শপথ ঠিক রাখতে পারেন নাই। দণ্ডবিধি আইনের 171-এর ক ধারার সংজ্ঞা মতে নির্বাচনে ছদ্মবেশ ধারণ করিয়ে দিনের ভোট রাতে সম্পাদন করার নিমিত্তে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানকে বাধা দিয়ে নির্বাচন সম্পন্ন করেন। সে নির্বাচন বডির প্রধান ব্যক্তি ছিলেন তিনি। অন্যান্য কমিশনার এবং বিভাগীয় ও জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিচালনার দায়িত্বে ছিলেন। ষড়যন্ত্রমূলকভাবে সরকারি আদেশ, সাংবিধানিক ক্ষমতা হ্রাস, দেশের জনগণের ভোটাধিকার লঙ্ঘন করেছেন, তরুণ সমাজের ভোট বিমুখ ভাবমূর্তি নষ্ট করেছেন। আসামি 2018 সালের একাদশ জাতীয় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার থাকা অবস্থায় কার পরামর্শে সহযোগিতা ভোটকেন্দ্রে নিয়োজিতদের দিয়ে দিনের ভোট রাতে সম্পন্ন করে মিথ্যা বিবৃতির মাধ্যমে একটি দলকে বিজয়ী ঘোষণা করেন এবং মিথ্যা গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি দলকে বিজয়ী ঘোষণা করার লক্ষ্যে জনগণের ভোটাধিকার হরণ করে প্রহসনমূলক নির্বাচন ব্যবস্থা নিয়ে কত টাকা ঘুষ গ্রহণ করেছেন তা উদ্ঘাটন। যাতে করে কোটি কোটি নতুন প্রজন্মের ভোটাররা ভোট দিতে পারেন নাই, তাতে দেশে স্বৈরাচারের বীজ বপন করা হয়েছিল। নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও গ্রেপ্তার আসামি সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা কার ইন্ধনে ও কী স্বার্থে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্পূর্ণভাবে জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। গ্রেপ্তার আসামি একজন ফ্যাসিবাদী বডির মূল নায়ক, তার কাছ থেকে পাতানো নির্বাচনের কৌশল জড়িতদের উদ্ঘাটন করা দরকার। গ্রেপ্তার আসামি কোন কোন সংসদ আমলে কার কার কাছ থেকে কত টাকা ঘুষ গ্রহণ করে ফলাফল পরিবর্তন করে গেজেটে সাজানো ভোটের ফলাফল প্রকাশ করেছে তার তথ্য উদ্ঘাটন করা দরকার। এজাহার নামীয় পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা সংগ্রহ, গ্রেপ্তার মামলার মূল রহস্য উদ্ঘাটন। গরম নিয়ে স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। গত কিছুদিন টানা বৃষ্টির পর ফের বাড়তে শুরু করেছিল গরমের তীব্রতা, তবে এবার গরম নিয়ে স্বস্তির খবর নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলছে, রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, আর এতে করে কমতে পারে গরমের তীব্রতা। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য কমে যেতে পারে, অর্থাৎ আজ তাপমাত্রা কিছুটা স্বস্তি মিলতে পারে নগরবাসীর। এছাড়া আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 87%। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য না হলেও স্বল্প তাপমাত্রায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। ইরানের অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত 3। ইরানের মধ্যাঞ্চলে একটি অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল, এতে কমপক্ষে 3 জন নিহত হয়েছেন।
ইস্পাহান প্রদেশের নাজাফাহাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। দেশটির সংবাদ সংস্থা ইসনা এ খবর জানিয়েছে। নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদ রেজা মোহাম্মদী ফেসহারাকি জানান, হামলার সময় অ্যাম্বুলেন্সটিতে একজন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। পথে ড্রোন হামলায় অ্যাম্বুলেন্সটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে চালক, রোগী এবং রোগীর সঙ্গে থাকা একজন স্বজন ঘটনাস্থলে নিহত হন। হামলার পরপরই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অ্যাম্বুলেন্সটি পাশের একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। গত 13 জুন ইসরায়েলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার জবাবে তেহরান থেকেও পাল্টা হামলা শুরু হয়। সেদিন থেকেই দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। শত্রু বড় অপরাধ করেছে, শাস্তি পেতেই হবে, বলছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে শাস্তি দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন এটি অব্যাহত থাকবে। তিনি জানিয়েছেন, ইসরায়েল বড় ভুল ও বড় অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি তাদের পেতেই হবে। সম্প্রতি মার্কিন হামলার পর খামেনি প্রথমবারের মতো এই কঠোর বার্তা দিয়েছেন। তার এই বক্তব্য প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে। তিনি বলেছেন, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে, তাদের শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা বর্তমানে সেই শাস্তি পাচ্ছে। গত 13 জুন ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা শুরু করে। তখন থেকে নিরাপত্তার কারণে খামেনি তার বাসভবন ছেড়ে ব্যাংকারে আশ্রয় নিয়েছে এবং সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছে। 86 বছর বয়সী খামেনি শঙ্কিত, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যা করার পরিকল্পনা করে, এর জন্য দ্রুত সর্বোচ্চ নেতার নির্বাচন করার নির্দেশনা নিয়ে রেখেছেন তিনি। ইরানের আইনসভা, বিচার ব্যবস্থা, নির্বাহী বিভাগ এবং সামরিক বাহিনীর সবই খামেনির হাতে কেন্দ্রীভূত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ঘটনায় প্রতিবাদ হয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন শহরে সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। ফ্রান্স, পাকিস্তান, গ্রিস ও ফিলিপিন্সের প্রতিবাদকারীরা এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে। ভোটের অনুপাতে উচ্চকক্ষ চায় জামায়াত, এনসিপি রাজি নয় বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া 30 রাজনৈতিক দল এবং জোটের অধিকাংশ সংস্কার কমিশনের প্রস্তাব মেনে জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ 23টি দল চায়। যে দল সংসদ নির্বাচনে যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষে তত আসন পাবে। ভোটের সংখ্যানুপাতের ঘোর বিরোধী বিএনপি সহ 6টি দল চায় নিম্নকক্ষে যে দল যত শতাংশ আসন পাবে, উচ্চকক্ষে তত আসন পাবে। প্রধানমন্ত্রী পদ দুবারে সীমাবদ্ধ করার সুপারিশের একমত হয়নি বিএনপি সহ 7টি দল। বিএনপি চায় কেউ টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তবে বিরতি দিয়ে পরবর্তী সময়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দল চায় কেউ জীবনে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়েও ঐকমত্য হয়নি। বিএনপি চায় সংসদের উভয় কক্ষে সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্যরা চায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরাও রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হবেন ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে। তবে বিএনপি সহ প্রায় সব দল নীতিগতভাবে একমত হয়েছেন রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের সংলাপে রাজনৈতিক দলগুলো এসব মতামত দিয়েছে। বেলা 11:30টায় শুরু হয়ে 6 ঘন্টা চলে চতুর্থ দিনের সংলাপ। দুদিনের সাপ্তাহিক ছুটির পর আগামী রোববার হবে পঞ্চম দিনের সংলাপ। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে গতকাল রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। শুরুতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনার সময় দলগুলোর দাবিতে মধ্যাহ্ন বিরতির পর উচ্চকক্ষে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা হয়। বাকি 3 বিষয়ে সংলাপ হবে বলেও জানিয়েছেন কমিশন। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্চু বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, বড় দলগুলো মৌলিক সংস্কারের একমত না হয় তিনি ব্যথিত। সরকারের এত টাকা খরচ হচ্ছে কিন্তু সরকারের কাজ এগোচ্ছে না। যে বড় দল গত 15 বছর নির্যাতিত হয়েছে বলে দাবি করে, তারাই নিপীড়নের পথ বন্ধে রাজি হচ্ছে না। তারা পরিবর্তন না চাইলে এগোনো সম্ভব না। গণ অধিকার সভাপতি নুরুল হক বলেন, সাংখ্যানুপাতিক উচ্চকক্ষ হতে হবে। একই কথা বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতির প্রধান সমন্বয়ক জোনাস সাকি। গণ অধিকার সভাপতি নুরুল হক বলেন, সাংখ্যানুপাতিক উচ্চকক্ষ হতে হবে। একই কথা বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতির প্রধান সমন্বয়ক জোনাস সাকি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।